সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। বিএসসি পাস কোর্সের ডিগ্রি প্রথম বর্ষের উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় পত্রের পেপার কোড 113003, পেপার টাইটেল হায়ার ক্রিপ্টোগ্রামস, জিমনোস্পার্মস অ্যান্ড প্ল্যান্ট প্যাথোলজি। এই পেপার টাইটেল থেকে প্রথম অধ্যায় হায়ার ক্রিপ্টোগ্রামস নিয়ে আলোচনা করছিলাম। আজকে নির্দিষ্ট বিষয় ব্রায়োফাইটা নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। শিখন ফল। ব্রায়োফাইটার স্বভাব ও বাসস্থান সম্পর্কে বলতে পারবে। ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন, এটি কিন্তু তোমরা জানতে পারবে। ব্রায়োফাইটার আদিম ও উন্নত বৈশিষ্ট্য সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে পারবে। ব্রায়োফাইটার স্বভাব ও বাসস্থান নিয়ে একটু আলোচনা করি। ব্রায়োফাইটা হলো স্বভোজী, অতি প্রাচীন ও স্থলজ উদ্ভিদ, তবে এদের কিছু প্রজাতি জলজ ও পরাশ্রয়ী। অধিকাংশ সদস্যই আকৃতিতে ক্ষুদ্র। সবচেয়ে বড় ধরনের ব্রায়োফাইটা ডলসোনিয়া, এর দৈর্ঘ্য ৮০ থেকে ৯০ সেন্টিমিটার। এরা পৃথিবীর প্রায় সব দেশে এবং সকল প্রকার জলবায়ুতে জন্মাতে পারে, তবে এরা ভিজা স্যাঁতসেঁতে বা ছায়াযুক্ত আর্দ্র স্থানে ভালো জন্মায়। প্রকৃতপক্ষে এদেরকে সমুদ্র ছাড়া পৃথিবীর সর্বত্র, যেমন ভিজা পাথরের ফাঁকে ফাঁকে, কাদায়, স্যাঁতসেঁতে মাটিতে, পাথর, শিলা এবং অন্যান্য বড় গাছের কাণ্ড, বাকল, পাতার উপর দেখা যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আর্দ্র ও স্যাঁতসেঁতে মাটিতে জন্মায় রিক্সিয়া ডিসকলার, পানিতে মুক্ত ভাসমান রিক্সিয়া ফ্লুইটেন্স, পরাশ্রয়ী হিসেবে টর্টুলা মোরালিস, লিথোফাইট অর্থাৎ পাথরে জন্মাতে সক্ষম ডোমোরটিরা হিরসুটা, মরুজ পরিবেশে টর্টোলা ডেজার্টাম, গলিত বরফে ট্যাকাকিয়া স্পিসিস ইত্যাদি ব্রায়োফাইটিক প্ল্যান্টগুলো আমরা দেখতে পারি যে বিভিন্ন বাসস্থানে বিভিন্ন ধরনের ব্রায়োফাইটিক প্ল্যান্টগুলো জন্মায়। এখন ব্রায়োফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলা হয়, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষায় মাঝে মধ্যে তোমাদের দেওয়া হয় যে হোয়াই ব্রায়োফাইটা ইজ কল্ড অ্যান অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট। তাহলে দেখা যাক কেন আমরা ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলছি। দেখা যাক। পানি ও মাটির মধ্যবর্তী অবস্থান্তর অঞ্চলকে উভচর অঞ্চল হিসেবে আখ্যায়িত করা হয়। এ অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় তাদেরকে উভচর উদ্ভিদ বলে। উভচর অঞ্চলে দুটি প্রান্তীয় তথা স্থলজ ও জলজ অঞ্চলের বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে। তাই এ অঞ্চলের উদ্ভিদদের স্থলজ ও জলজ উভয় গোষ্ঠীর উদ্ভিদের বৈশিষ্ট্যে দেখা যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে সমস্ত উদ্ভিদের মধ্যে স্থলজ এবং জলজ এই দুই ধরনের বৈশিষ্ট্য সংমিশ্রণ ঘটবে, তাদেরকে আমরা উভচর উদ্ভিদ বলবো। তাহলে সেই ক্ষেত্রে ব্রায়োফাইটিক প্ল্যান্টগুলো অ্যাম্ফিবিয়ান কিনা আমরা একটু দেখি তাদের কি কি বৈশিষ্ট্য তারা বহন করে। ব্রায়োফাইটের কতিপয় জলজ প্রজাতি ব্যতীত বাকি সব প্রজাতি স্থলজ। স্থলজ হলেও এদের পানি পরিশোষণের দুর্বল ব্যবস্থা পরিলক্ষিত হয়, কারণ রাইজয়েড হলো একমাত্র অঙ্গ যা দ্বারা পানি পরিশোষিত হয়। তবে জেনে রাখা ভালো যে রাইজয়েড ছাড়াও কিন্তু বহুকোষী শল্ক, যেটি ইংলিশে স্কেল বলা হয়, সেটিও কিন্তু ব্রায়োফাইটিক প্ল্যান্টে পরিলক্ষিত হয়। তাহলে এই রাইজয়েড অথবা স্কেল বা শল্ক দ্বারা তারা পানি পরিশোষণ করতে পারে। চরম শুষ্ক অবস্থাও এদের জন্য উপযোগী। যে কয়েকটি প্রজাতি পানিতে জন্মে তাদের জলজ স্বভাব দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্য হিসেবে অর্জিত হয়।
তাহলে যে কয়েকটি প্রজাতি পানিতে জন্মায় তাদের যে ক্যারেক্টারগুলো এগুলো কিন্তু সেকেন্ডারি ক্যারেক্টার হিসেবে গণ্য করা হয়। পানি শুকিয়ে গেলে এরা আবার কর্দমাক্ত পরিবেশেও টিকে থাকতে সক্ষম। যেমন রিক্সিয়া ফ্লুইটেন্স, রিলা, পেলিয়া, এই স্ফ্যাগনাম, এই উদ্ভিদগুলো কিন্তু আমরা জলজ উদ্ভিদ হিসেবে কিন্তু এই ব্রায়োফাইটিক প্ল্যান্টগুলো দেখা যায়। তার মধ্যে রিক্সিয়া ফ্লুইটেন্স হলো খুবই কমন, এটি জলে জন্মায়। স্থলভাগে জন্মালেও ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের যৌন জননের জন্য পানি আবশ্যক। তাহলে অধিকাংশ প্রজাতি কিন্তু স্থলজ, আর কিছু প্রজাতি জলজ। আমরা বলছি যে পেলিয়া, স্ফ্যাগনাম, রিক্সিয়া ফ্লুইটেন্স, রেলিয়া, এই উদ্ভিদগুলো স্থলভাগ না জলভাগে জন্মায়। কিন্তু স্থলভাগে অধিকাংশ প্রজাতি জন্মালেও তাদের যৌন প্রজননের জন্য, অর্থাৎ যেটি আমরা বলি যে প্রজননের ক্ষেত্রে তাদের পানি কিন্তু দরকার হয়, পানি অত্যাবশ্যক। কারণ অ্যান্থেরিডিয়াম হতে নির্গত শুক্রাণু পানিতে সাঁতার কাটতে কাটতে ডিম্বাণুর সাথে মিলিত হয়। শুক্রাণু কর্তৃক পানিতে সাঁতার কাটার এই স্বভাব জলজ উদ্ভিদগুলির একটি সুস্পষ্ট বৈশিষ্ট্য। সুতরাং ব্রায়োফাইটা উদ্ভিদের নিষেক প্রক্রিয়া পানির উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। তবে যে সমস্ত উদ্ভিদ যেমন রিক্সিয়া ডিসকালার, এরা স্থলভাগে জন্মায়, কিন্তু তাদের নিষেকের জন্য কিন্তু পানি প্রয়োজন হয়। কারণ শুক্রাণুগুলো পানিতে বাহিত হয়ে ফ্ল্যাজেলার মাধ্যম দিয়ে চালিত হয়ে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়। সো দ্যাট এটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে তাদের যৌন প্রজননের জন্য পানি অত্যাবশ্যক। তাছাড়াও এদের অঙ্গজ বর্ধনের জন্য পানির প্রয়োজন হয়। ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদ স্থলজ হলেও জীবন ধারণের এক পর্যায়ে পানি অত্যাবশ্যক হয়ে পড়ে। থ্যালাস বিশিষ্ট ব্রায়োফাইটে বায়ু প্রকোষ্ঠের উপস্থিতি জলজ উদ্ভিদেরই একটি বৈশিষ্ট্য। তাহলে অনেকগুলো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি জলজ উদ্ভিদের, যে বায়ু প্রকোষ্ঠ আছে, পানিতে শুক্রাণুগুলো সাঁতার কাটতে কাটতে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, এবং এরা জলজ পরিবেশেই জন্মাতে সক্ষম। অর্থাৎ এদের মূলগুলো কিন্তু থাকে না। ব্রায়োফাইটিক প্ল্যান্টে মূল না থাকার কারণে এদের রাইজয়েড এবং স্কেল বা শল্ক এটি ডেভেলপ করে। তাহলে এই রাইজয়েডটাও কিন্তু সুগঠিত নয় খুব একটা, যে পানি শোষণ করা অঙ্গ। ফলে দেখা যাচ্ছে পানিতেও জন্মাতে পারে এবং এরা স্থলজ পরিবেশেও জন্মাতে সক্ষম। সুতরাং ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদ মাটি ও পানির মধ্যবর্তী উভচর অঞ্চলে তথা আর্দ্র পরিবেশে স্বাভাবিকভাবে জন্মাতে পারে, এবং জীবনচক্র সম্পূর্ণ করতে স্থল ও জল অর্থাৎ পানি দুটি পরিবেশেই প্রয়োজন হয় বলে এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্রায়োফাইটিক প্ল্যান্টগুলো স্থলে অধিকাংশ প্রজাতি দেখা যায়, কিছু প্রজাতি জলে দেখা যায়, এবং স্থল জলের মাঝখানে যে কর্দমাক্ত স্যাঁতসেঁতে ভেজা জায়গা, সেটি কিন্তু তাদের আদর্শ জায়গা তাদের জীবন বা তাদের অঙ্গজ বর্ধন বা তাদের প্রজননের জন্য প্রয়োজন হয়। ফলে এই জাতীয় উদ্ভিদকে আমরা উভচর উদ্ভিদ বলবো। এখন আমি আলোচনা করব ব্রায়োফাইটার আদিম ও উন্নত বৈশিষ্ট্য নিয়ে, অ্যানসিয়েন্ট অ্যান্ড মডার্ন ক্যারেক্টারিস্টিক্স অফ ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার সদস্যগুলোতে বেশ কিছু বৈশিষ্ট্য অনুপস্থিত থাকার কারণে ব্রায়োফাইটাগুলো টেরিডোফাইটা অপেক্ষা আদিম হিসেবে বিবেচিত হয়। তাহলে কিছু ক্যারেক্টার অনুপস্থিত থাকার কারণে, যেমন আমরা বলতে পারি যে পরিবহন কলাগুচ্ছ কিন্তু ব্রায়োফাইটার সদস্যের মধ্যে নাই, এটি টেরিডোফাইটার মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে এই ধরনের আরো কিছু বৈশিষ্ট্যের কারণে এরা টেরিডোফাইটা অপেক্ষা আদিম হিসেবে বিবেচিত হয়। একই সাথে কিছু নির্দিষ্ট উন্নত বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় সকল ব্রায়োফাইটা সদস্য শৈবাল হতে উন্নততর। আমরা জানি শৈবাল কিন্তু সবুজ বর্ণের হয়, বা এরা পিগমেন্ট বহন করে, ফলে এরা নিজের খাবার নিজে তৈরি করতে সক্ষম। ছত্রাক কিন্তু সক্ষম নয়। তবে শৈবাল থেকে ব্রায়োফাইটা কেন উন্নত? কিছু উন্নত ক্যারেক্টার বহন করে। যেমন শৈবালের দেহ কিন্তু আমরা বলতে পারি যে থ্যালাস ভিত্তিক, অর্থাৎ দেহটা শুধুমাত্র থ্যালাস দ্বারা গঠিত। এই দেহকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা সম্ভব নয়। কিন্তু আমরা ব্রায়োফাইটের
কিছু উন্নত প্ল্যান্ট আছে যাদের উদ্ভিদটাকে আমরা কাণ্ড এবং পাতায় বিভক্ত করতে পারি। মূল না থাকলে মূলের পরিবর্তে রাইজয়েড বা শল্ক বিদ্যমান। ফলে এই কিছু ক্যারেক্টারগুলো যা থাকবে যারা শৈবাল থেকে উন্নততর হবে। ফলে আমরা দেখি যে কি কি আদিম অ্যানসিয়েন্ট ক্যারেক্টার এবং কি কি উন্নত বৈশিষ্ট্য ডেভেলপ বা মডার্ন ক্যারেক্টার্স আমরা দেখতে পাই ব্রাইফাটার মধ্যে। তাহলে প্রথমে আমরা অ্যানসিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ব্রাইফাটা, আদিম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যার কারণে আমরা এটিকে টেরিডোফাইট অপেক্ষা আদিম বলে থাকব। যেমন প্রধান দেহ গ্যামেটোফাইটিক ও হ্যাপ্লয়েড। তাহলে ব্রাইফাটার ক্ষেত্রে যে মূল উদ্ভিদ দেহ সেটি কিন্তু হ্যাপ্লয়েড সেল দ্বারা গঠিত এবং এটি গ্যামেটোফাইটিক। এটি কিন্তু স্বাধীন উদ্ভিদ, যা টেরিডোফাইটের প্রধান দেহ স্পোরোফাইটের বিপরীতধর্মী। তাহলে টেরিডোফাইটে কিন্তু প্রধান দেহটা স্পোরোফাইটিক, এটি কিন্তু ডিপ্লয়েড হয়ে থাকে, অর্থাৎ স্পোরোফাইটের যে দেহকোষগুলি সেগুলো জয়েসেন ক্রোমোজোম বিশিষ্ট হয়ে থাকে এবং প্রত্যেকটা স্পোরোফাইট তারা কিন্তু স্বাধীন এবং প্রধান উদ্ভিদ দেহ হয়ে থাকে। তারপরে দেখো যে অধিকাংশ সদস্যের দেহ থ্যালয়েড। তাহলে ব্রাইফাটিক প্ল্যান্টের অধিকাংশ যে মেম্বার তারা দেহটা থ্যালয়েড, মিন্স হচ্ছে দেহকে কাণ্ড, পাতা এবং মূলে বিভক্ত করা সম্ভব নয়। সকল সদস্যে মূল একেবারে অনুপস্থিত। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার যে সমস্ত ব্রাইফাইটিকে মূল থাকবে না, মূলের পরিবর্তে কি থাকবে? হ্যাঁ, রাইজয়েড। উদ্ভিদ দেহ ক্ষুদ্রাকার। 4 নম্বর ক্যারেক্টার হচ্ছে পত্রাক্ষীয় সদস্যগুলোতে পাতা মাইক্রোফাইলাম ধরনের। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা স্থলভাগে আংশিকভাবে অভিযোজিত হয়। তীব্র শুষ্ক আবহাওয়া, অর্থাৎ যদি খুব ড্রাই সিজন হয়, শুষ্ক আবহাওয়া এদের মধ্যেও ড্রাই সিজনেও কিন্তু দৈহিক বৃদ্ধি অনেক সময় বন্ধ হয়ে যায়। তো এটি একটি কিন্তু আদিম ক্যারেক্টার যে খুব প্রখর তাপমাত্রা হলো, ড্রাই সিজন হলো, তাদের সোমাটিক যে গ্রোথ, দৈহিক বৃদ্ধি সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত, লিগনিন থাকে না, তাই যান্ত্রিক টিস্যু অনুপস্থিত। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার যে লিগনিন না থাকার কারণে যান্ত্রিক টিস্যু আমরা বলে থাকি যে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু, মেকানিক্যাল টিস্যু, এবং এই টিস্যুগুলোর সেল ওয়াল কিন্তু লিগনিফাইড। ফলে এটি একটি আদিম ক্যারেক্টার, কারণ উন্নত উদ্ভিদে কিন্তু লিগনিফাইড সেল থাকবে বা টিস্যুগুলো থাকবে। উদ্ভিদ দেহে সেকেন্ডারি বা গণবৃদ্ধি ঘটে না। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা যে সেকেন্ডারি গ্রোথ হওয়ার জন্য তোমাদের যে জাইলেম ফ্লাইম টিস্যুগুলো থাকে বা ক্যাম্বিয়াম সেলগুলো ডেভেলপমেন্ট ঘটে সেটি কিন্তু ব্রাইফাটিক প্ল্যান্টে থাকে না। পরিবহন টিস্যু অনুপস্থিত, অর্থাৎ জাইলেম এবং ফ্লাইম গুচ্ছ বা জাইলেম ফ্লাইম টিস্যুগুলো কিন্তু পরিবহন টিস্যু, এটি ব্রাইফাটা প্ল্যান্টের ক্ষেত্রে অনুপস্থিত। আরো কিছু আদিম বৈশিষ্ট্য যেমন সকল প্রজাতি হোমোস্পোরাস বা সমরেণু পশু, অর্থাৎ রেণুগুলো আকারের দিক থেকে একই আকৃতির হয়ে থাকে, সমরেণু পশু হোমোস্পোরাস। কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে দেখবো আমরা বহু প্রজাতি আছে হেটারোস্পোরাস, অর্থাৎ একটা রেণু ছোট আর একটি রেণু বড়, অর্থাৎ এখানে বলা হয়ে থাকে মাইক্রো এবং মেগাস্পোর, সেটি কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। কিন্তু অল বায়োফাইটিক প্ল্যান্টস বেয়ার্স না হোমোস্পোরাস ক্যারেক্টার্স। সো এটি একটি আদিম বৈশিষ্ট্য। স্পোরোফাইটিক দেহটি সর্বদা আশ্রয় ও পুষ্টির জন্য গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। দেখো যে এই স্পোরোফাইটিক প্ল্যান্ট কিন্তু ব্রাইফাইটিক উদ্ভিদে দেখা যায়, কিন্তু এটি খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য এবং এই দেহটি সর্বদা তার আশ্রয় এবং খাদ্যের জন্য, অর্থাৎ গ্যামেটোফাইটিকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে থাকে স্পোরোফাইটিক প্ল্যান্ট। এটি একটি ব্যতিক্রমী আদিম ক্যারেক্টার। স্পোরোফাইটিক উদ্ভিদের তুলনায় গ্যামেটোফাইটিক উদ্ভিদের দেহে হ্রাস বৃদ্ধি ঘটে না। আমরা এখানে স্পোরোফাইটিক প্ল্যান্টের কথা বলা হচ্ছে, এটি কিন্তু তাদের দেহের হ্রাস বা বৃদ্ধি তেমন ঘটে না যেটি গ্যামেটোফাইটিক প্ল্যান্টে ঘটে। স্পোরোফাইটের বৃদ্ধি সীমিত এবং স্বল্পকালীন। এটিও একটি বলা হচ্ছে অ্যানসিয়েন্ট ক্যারেক্টার অফ ব্রাইফাইটিক প্ল্যান্ট। তো এই হচ্ছে ব্রাইফাইটিক উদ্ভিদের
আদিম বৈশিষ্ট্য। এখন দেখা যায় কি কি উন্নত বৈশিষ্ট্য ব্রায়োফাইটিক প্ল্যান্টের মধ্যে পরিলক্ষিত হয়, যার কারণে এরা শৈবাল অপেক্ষা উন্নত। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সকল সদস্যই বহুকোষী, এককোষী সদস্য অনুপস্থিত। 2 নম্বর হচ্ছে কিছু সদস্যের দেহ থ্যালয়েড হলেও অধিকাংশ প্রজাতির দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত। তাহলে কিছু সদস্য থ্যালয়েড দেহটি, কিন্তু অধিকাংশ প্রজাতির দেহ কাণ্ড পাতায় বিভক্ত করা সক্ষম। পত্রাক্ষীয় সদস্যগুলো মস নামে পরিচিত। পত্রাক্ষীয় প্রজাতিতে রাইজয়েড ও শল্ক বিদ্যমান। এরা উদ্ভিদের মূলের ভূমিকা পালন করে। দেহের উপরিতলে এপিডার্মিস বিদ্যমান এবং কিউটিনযুক্ত স্তরের বিকাশ পরিলক্ষিত হয়। এটি কিন্তু একটি উন্নত বৈশিষ্ট্য যে কিউটিনযুক্ত স্তরের ডেভেলপমেন্ট ঘটে। কোনো কোনো সদস্যের দেহকণায় বায়ু প্রকোষ্ঠ বিদ্যমান। এরা মাটিতে আংশিকভাবে অভিযোজিত, তাই এদেরকে উভচর উদ্ভিদ বলে। জননাঙ্গ বহুকোষী, জটিল এবং বন্ধ্যাকোষের আবরণে আবৃত। এটি কিন্তু একটা উন্নত ক্যারেক্টার যে জননাঙ্গ বহুকোষী মাল্টিসেলুলার এবং স্টেরাইল সেলের লেয়ার দ্বারা আবৃত এবং জটিল প্রকৃতির হয়ে থাকে। যৌন জনন পদ্ধতি ওগ্যামাস প্রকৃতির। ওগ্যামাস প্রকৃতির আমরা জানি যে একটি গ্যামেটিক সেল যদি বড় হয় আর একটি ছোট হবে, এই ধরনের অসম আকৃতির যে যৌন জনন পদ্ধতি সেটি হচ্ছে ওগ্যামাস প্রকৃতির। নিষেকের পর স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে জাইগোটটি স্থায়ীভাবে অবস্থান করে এবং বহুকোষী ভ্রূণ গঠন করে। 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভ্রূণ বিকশিত হয়ে স্পোরোফাইটে পরিণত হয়। 11 নম্বর উন্নত বৈশিষ্ট্য হচ্ছে জীবনচক্রে সুস্পষ্ট জনক্রম বিদ্যমান। 12 নম্বর হচ্ছে এদের জীবনচক্রে শুক্রাণু একমাত্র সচল কোষ, এছাড়া অজনস্পোর অচল স্বভাবের হয়ে থাকে। 13 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গ্যামেটোফাইটিক উদ্ভিদ এবং স্পোরোটোফাইটিক উদ্ভিদ আকৃতিগতভাবে বৈসাদৃশ্যপূর্ণ, অর্থাৎ এদের যৌনক্রম হেটারোমরফিক। তো এই উন্নত বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো ব্রায়োফাইটিক প্ল্যান্টে। তো আজকের এই সেশন থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার ব্রায়োফাইটিক প্ল্যান্টের এই ক্লাসটি শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তোমরা পরবর্তী ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে অথবা মেল করে আমাকে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের এই অজানা প্রশ্নের উত্তর দিতে। এবং পাশাপাশি আমি তোমাদের কাছে আবারও বলতে চাই যে করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখো, তোমার পরিবারকে মুক্ত রাখো এবং তোমার যে পারিবারিক সদস্যগুলো আছে তাদের সঙ্গে তোমরা পরিবারে কাজ করো এবং পাশাপাশি নিজেদের পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সরকারের যে বিধিনিষেধ বা স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাইরে গেলে মাস্ক পরিধান করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে এবং বাসায় এসে বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে করবে। এইভাবে তোমরা কোভিড-19কে পরাজিত করো। আশা করি অচিরেই তোমাদের সঙ্গে ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।